রক্ষাকারী বাহিনী তাদেরকে এই আইনগুলোর ভেতরে তাদেরকে এই আইনগুলোর ভেতরে যে ক্ষমতাগুলো দেওয়া হয়েছিল, এটা অপব্যবহারটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে পরিলক্ষিত হয়। যদি এই আপনার ল এনফোর্সমেন্ট গুলো আছে তাদের যদি আপনার পেশাগত দায় দায়িত্ব, রাষ্ট্রের প্রতি যদি একটা দায়িত্ববোধ এবং দায়বদ্ধতার যদি বিষয়টা যদি এনশিওর করা যেত, তাহলে এই আইনের অপপ্রয়োগ সেটা অনেকাংশে কম হতো। স্যার এখানে একটু অনুমতি নিয়ে বলতে চাই স্যার, যে আমাদের সংবিধানে আমাদের এখানে বলা হয়েছে যে 6 মাস পর্যন্ত আটক রাখা যাবে। স্যার এখানে আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তানেও কিন্তু স্যার এটা 3 মাস পর্যন্ত মাত্র আটক রাখার বিধান রাখা হয়েছে স্যার। এবং আমরা যদি বলি যে উন্নত বিশ্ব যেমন আমেরিকা বা ইংল্যান্ড, এইসব দেশে কিন্তু স্যার শুধু জরুরি অবস্থা সময় এই নিবর্তনমূলক আটকের বিধান রাখা হয়েছে। সেক্ষেত্রে স্যার আমাদের আইনটাই আসলে কোনো সমস্যা হচ্ছে নাকি প্রয়োগের দিক থেকে? স্যার পরে আসতে চাই। আপনি যেটা বলছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশে 3 মাস পর্যন্ত বিবর্তনমূলক আইনে আপনার আটক করা যাবে, আমি তো মনে করি এটা 3 ঘন্টা হওয়া উচিত না। এটা 3 ঘন্টা হওয়া উচিত না। আমার ধারণা, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রের গোলযোগ সৃষ্টির উদ্দেশ্যে যদি এমন কোনো কার্য যদি তার দ্বারা সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে প্রাথমিকভাবে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা বলেন অথবা অন্যান্য যে অভিযোগে থাকে, অভিযোগটা তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা করে সর্বোচ্চ আমাদের জেনারেল লয়েতে যেটা আছে যে 24 আওয়ার্স তাকে পুলিশ কাস্টডিতে রাখা যাবে। এরপরে তাকে আপনার আইন বিভাগের কাছে হস্তান্তর করতে হবে, নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করতে হবে। আমার কাছে মনে হয় একটা অপরাধীর বিরুদ্ধে যদি কেউ অভিযুক্ত হয়, অভিযুক্তের বিরুদ্ধে 24 ঘন্টা তার বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করার জন্য। আর যদি 24 ঘন্টাও যদি না হয়, পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে আরো সময় নিতে পারবে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য। এখানে 3 মাস 60 দিন এমনকি 30 দিনও হওয়া উচিত না বলে আমি মনে করি। আমার কাছে মনে হয় যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যদি ডাটাবেস থাকে এবং এই ডাটাবেস অনুযায়ী যদি প্রত্যেকটা নাগরিকের প্রিভিয়াস যে রেকর্ড গুলো আছে, যে খারাপ কোনো রেকর্ড যদি অপরাধীর খারাপ কোনো রেকর্ড যদি থেকে থাকে, সেটা যদি এক ক্লিকে যদি বের করা সম্ভব হয়, তাহলে আপনার বিবর্তনমূলক আইনের প্রয়োজন কি? যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সুনির্দিষ্ট অভিযোগটা যদি সুনির্দিষ্ট হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হবে এবং ওই এফআইআর এর ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা হবে এবং তাকে আপনার যে 24 আওয়ার্সের ভিতরে যে ম্যাজিস্ট্রেটের কাছে যে তাকে যে আপনার উপস্থিত করতে হবে, সেটা তাকে ওখানে উপস্থিত করবে এবং ওখান থেকে অনুমতি নিয়ে প্রয়োজনে আরো অধিকতর তদন্তের জন্য এজেন্সি কাজ করতে পারে। সেখানে শুধুমাত্র কোনো অভিযোগ ছাড়াই তাকে, আমার কাছে মনে হয় 3 মাস না, 1 মাস না, একদিনও কোনো ব্যক্তিকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আটক রাখা উচিত না। এটা মানবাধিকারের একটা চরম লঙ্ঘন। একজন আইনজীবী হিসেবে, একজন মানবাধিকার কর্মী হিসেবে, একজন দেশের একজন নাগরিক হিসেবে আমি মনে করি এই আইনের এই ধারাটাই থাকা উচিত না। স্যার ধন্যবাদ স্যার। এবার আমরা শুনতে চাই মাহফুজুর রহমান মিলন স্যারকে। স্যার আমরা এই প্রশ্নের উত্তর আপনার থেকে শুনতে চাই, তবে এর সাথে আমরা আরেকটি সম্পূরক প্রশ্ন করতে চাই। স্যার ব্যারিস্টার আব্দুল হালিম তার একটি বই প্রকাশিত, যেটা আমাদের আইনের ছাত্রদের খুবই পরিচিত একটি বই, কনস্টিটিউশনাল ল অ্যান্ড পলিটিক্স বাংলাদেশ পার্সপেক্টিভ। এই বইতে তিনি লিখেছেন যে নিবর্তনমূলক আটক আইনের অপব্যবহারের মাধ্যমে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে ক্ষমতায় টিকে থাকা যায়, যা ক্ষমতায় টিকে থাকার একটি মাধ্যম, অর্থাৎ এই নিবর্তনমূলক আটকের যে বিধান, এটির মাধ্যমে ক্ষমতায় টিকে থাকা যায়। স্যার আপনি কি মনে করেন সত্যি এই আইনের অপব্যবহারের মাধ্যমে বা এই আইনের অপব্যবহার করে ক্ষমতায় টিকে থাকা যায়? আমরা এই প্রশ্নটির উত্তর শুনতে চাই। আর আমাদের প্রথম যে প্রশ্নটি, যেটি আমাদের আব্দুল কুদ্দুস বাদল স্যারের কাছে ছিল, সেই প্রশ্নটি যদি আমি বলি যে স্যার নিবর্তনমূলক আটক আইনের আওতায়, অর্থাৎ বিনা বিচারে নির্বাহী বিভাগ কর্তৃক আটক, তবু 6 মাস পর্যন্ত আটক থাকাকে আপনি কিভাবে দেখেন? এর প্রাসঙ্গিকতা কি বা আদৌ এর কোনো প্রাসঙ্গিকতা রয়েছে কিনা? ধন্যবাদ স্যার। আচ্ছা, প্রথমে বলি যে আসলে এখানে যখন কোনো, আমার কথা শোনা যাচ্ছে তো না? আচ্ছা, মানে এখানে যখন কোনো পার্লামেন্ট থেকে কোনো আইন পাস করা হয়, তখন আসলে দেখা হয় যে এই আইনটা
পাশ করার কি উদ্দেশ্য ছিল? ঠিক আছে, এখানে তো আসলে আমরা যে নিবর্তনমূলক যে আইন, ঠিক আছে, সেটা আমরা বিশেষ ক্ষমতা আইন 1974 সালেও দেখেছি, বিভিন্ন সেকশনে আসছে, এবং আমরা দেখছি যে বাংলাদেশের যে সর্বোচ্চ আইন সংবিধান, সেই সংবিধানেও কিন্তু এই নিবন্ধন, এই যে কথাটা আর কি, সেটা প্রিভেন্টিভ ডিটেনশন যেটা বা নিবর্তনমূলক আটক, এটাও কিন্তু 33(4) স্পষ্ট করে বলে দিয়েছে, তাই না, যে অনুচ্ছেদ 33-এর 3, 4, 5 এগুলাতে স্পষ্ট করে বলে দিচ্ছে। এখন আসলে এটা এটা তৈরি করার মেন উদ্দেশ্য কি ছিল, যে এটা তৈরি করার মেন উদ্দেশ্য ছিল, বা এটা আইন আকারে আনার মেন উদ্দেশ্য ছিল, বা সংবিধানে ইনক্লুড করার মেন উদ্দেশ্য ছিল যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ব্যবস্থা রাখা। মানে নামটাই হচ্ছে কি নিবর্তনমূলক আটক, মানে এটার মেন যে বেসিক সেটা হচ্ছে যে একজন হয়তো বা কেউ বোমা মারতে পারে, একজন কেউ বিশৃঙ্খলা করতে পারে, বা একজন কোনো রাজনীতি করতে পারে, ত্রাস সৃষ্টি করতে পারে, এটা জানি করতে না পারে, সেই জন্য তাকে কিছুটা সময় আটক রাখার ব্যবস্থা, তাই না? এটাকে আমরা বলছি যে প্রিভেন্টিভ ডিটেনশন। আমি আসলে একটু মানে পুরো জিনিসটা একটু আগে ডিফাইন করছি যে হোয়াট ইজ প্রিভেন্টিভ ডিটেনশন বা নিবর্তনমূলক আটক বলতে আমরা কি বুঝাচ্ছি সেটা আমি বলছি। তো এটার মেন উদ্দেশ্য ছিল কিন্তু যে সোসাইটিতে বা দেশে জানি কোনো ধরনের বিক্ষোভ বা কোনো ধরনের রায়ট বা কোনো ধরনের ইনসার্জেন্সি জানি ক্রিয়েট না হয়, এটা ছিল হচ্ছে মেন উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে কিন্তু করা হয়েছিল, কিন্তু এখন কোশ্চেন হচ্ছে যে এই উদ্দেশ্যটা কি আসলে সফল হয়েছে, বা এই উদ্দেশ্যটা কি এখনো বজায় আছে? আসলে দেখেন এখন কিন্তু আসলে নিবর্তনমূলক আটক এটা কিন্তু এখন এখন বলা যেতে পারে যে ব্যাড কনসেপ্ট, ঠিক আছে, বর্তমান প্রেক্ষাপটে, বা এটা এখন ব্যাকডেটেড একটা আইডিয়া হয়ে গেছে, যে আমরা যেখানে আমরা এক্সিকিউটিভ থেকে বিচার বিভাগকে আলাদা করে ফেলেছি, এখন যদি এই নিবর্তনমূলক আটকের যে ব্যবস্থাটা, এটা তো টোটালি হচ্ছে একটা এক্সিকিউটিভদেরকে আমি ক্ষমতা দিয়ে দিচ্ছি। আমরা জানি কি যে একটা রাষ্ট্রের হচ্ছে 3টা অংশ, তাই না, যে পার্লামেন্ট থাকবে, জুডিশিয়ারি থাকবে, এক্সিকিউটিভ থাকবে। তো এই যে 3টা অংশ, তাতে পাওয়ার থাকবে সেপারেট, আমরা যেটাকে বুঝাই যে সেপারেশন অফ পাওয়ার। যে সেপারেশন অফ পাওয়ার না থাকলে জুডিশিয়ারির কাজ করবে, এক্সিকিউটিভের কাজ করবে, পার্লামেন্টের কাজ করবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি যে এই আটকের পাওয়ারটা যখন আমি এক্সিকিউটিভকে দিয়ে দিচ্ছি, তখন এক্সিকিউটিভের হাতে কিন্তু বেশি পাওয়ার চলে আসছে। এখন এক্সিকিউটিভের হাতে বেশি পাওয়ার চলে আসলো, ঠিক আছে, বাট ওয়েদার এক্সিকিউটিভ enforcing that sections laws in a ill motive or fair motive, এটা হচ্ছে কোশ্চেন। এখন দেখা যাচ্ছে যে এটা তো আসলে ফেয়ার মোটিভ নিয়ে অ্যাপ্লাই করাটা খুব ডিফিকাল্ট এখন, যে দেখা যাচ্ছে যে কোনো না কোনো ভাবে বায়াস হয়ে এটাকে যে কাউকে এসে অ্যারেস্ট করতে পারে, বা যে কাউকে নিয়ে এসে এটার ভিতরে নিবর্তনমূলক আটকের ব্যবস্থা করতে পারে, যেহেতু এটা ল কর্তৃক অ্যাপ্রুভ, তাই না? বাদল ভাই যেটা কথা বললো যে রাইট কথা উনি বলেছে, যে এটা তো আসলে 6 মাস কেন, এটা 6 মাস, অন্য দেশে 3 মাস আছে, 3 ঘন্টাও থাকা উচিত না, কারণ এটা আমরা দেখছি কি যে সংবিধানে নিবর্তনমূলক আটকের ব্যবস্থা রেখেছে 33-তে, আবার ওই সংবিধানে কিন্তু 36-এ আবার বলেছে যে ফ্রি মুভমেন্টের ব্যবস্থা থাকতে হবে, তাই না, রাইট টু ফ্রি মুভমেন্ট। আমি ফ্রি মুভমেন্ট তো তাহলে এখানে থাকছে না, আমার রাইট টু লাইফ এখানে থাকছে না, এখানে বাধাগ্রস্ত হচ্ছে। উনি রাইটলি পয়েন্ট আউট করেছে, যদি আমার বিরুদ্ধে কোনো সুস্পষ্ট অ্যালিগেশন থাকে, আমি কোনো ধরনের রাহাজানি করতে পারি, রায়ট করতে পারি, ইনসার্জেন্সি করতে পারি, তাহলে আমার বিরুদ্ধে মামলা দেওয়া হোক, আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক, যে কোনো লিগাল অ্যাকশন নেওয়া হোক। আমরা দেখছি কি এটা কিন্তু এখন এই যে নিবর্তনমূলক আটকের যে কনসিকুয়েন্স, এটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট এখন আসলে। দেখেন এটা নিবর্তনমূলক করতে গেলে কি করতে হয়, এখানে আমরা দেখেছি 33(4)-এও বলা আছে, আপনার হচ্ছে সেকশন 9 অফ স্পেশাল পাওয়ার একটা বলা আছে, যে একটা এখানে কি করতে হবে, একটা অ্যাডভাইজারি বোর্ড করতে হবে। অ্যাডভাইজারি বোর্ডে 2জন জাস্টিস থাকবে, একজন সিনিয়র গভর্নমেন্ট র্যাঙ্কিং এ ছিল, একজন সিনিয়র সচিব বা এরকম করে সিনিয়র র্যাঙ্কিং এ ছিল, সম্মান থাকতে হবে। কিন্তু যদি স্যার আমরা এখানে ভারতের যদি একটা ইয়াটা নিয়ে, আমাদের সংবিধানের যেটা বলা হয়েছে, যেটা 33-এর 4, এখানে বলা হয়েছে যে মানে বিচারপতি মর্যাদার থাকবে বা বিচারপতি মর্যাদার থাকবে। আসলে এখানে বিচারপতি থাকবেন সেরকম কিন্তু না। সো এখানে স্যার সেটা ঠিক আছে, আমি বলছি যে এখানে আমি যে জিনিসটা বলছি সেটার মেইন কথাটা হচ্ছে যে এই যে একটা অ্যাডভাইজারি বোর্ড গঠন করা, ঠিক আছে, গঠন করে তারপর হচ্ছে 6 মাসে যে একটা তাকে আটকাদেশের ব্যবস্থা করা, এটা কিন্তু এখন আর ইজি ব্যবস্থা না, ঠিক আছে। সেই জন্য আমরা এখন দেখছি কি এখন কিন্তু সরে এসেছে,
এখন দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী যখন কারো বিরুদ্ধে অ্যাকশনে যেতে হোক, সেটা বিরোধী দল হোক বা অন্য যারা রাইট করার পসিবিলিটি থাকুক তাদের ক্ষেত্রে হোক, তখন কি করছে, এখন কিন্তু সরাসরি একটা মামলা দিয়ে দিচ্ছে। কারো বিরুদ্ধে দেখা যাচ্ছে বিস্ফোরক আইনে মামলা দিয়ে দিচ্ছে, স্পেশাল পাওয়ার একটা মামলা দিয়ে দিচ্ছে, পেনাল কোডে দিয়ে দিচ্ছে। কারণ এই যে অ্যাডভাইজারি বোর্ড, এটা নিয়ে অনেক ধরনের কনস্টিটিউট করাটাও একটু ডিফিকাল্ট একটা বিষয়। তো আমি যেটা বলবো, আমার কনক্লুশন ইজ দ্যাট অবভিয়াসলি এটা আপনার হচ্ছে যে এই ধরনের ব্যবস্থা আসলে সংবিধানে থাকা উচিত না বর্তমান দিনে, বর্তমানের প্রেক্ষাপটে এটা থাকা উচিত না। দিস ইজ ভেরি মাচ আনকনস্টিটিউশনাল। থ্যাংক ইউ। স্যার ধন্যবাদ স্যার, আপনার স্পষ্ট বক্তব্যের জন্য আমরা বুঝতে পেরেছি। এবার আমরা যেতে চাই আব্দুল কুদ্দুস বাদুর স্যারের কাছে শুনতে চাই যে 1972 সালে অর্থাৎ আমাদের গণপরিষদ কর্তৃক প্রণীত মূল সংবিধানে নিবর্তনমূলক আটকের কোনো বিধান রাখা ছিল না, কিন্তু মাত্র 1 থেকে 2 বছরের মধ্যেই কি প্রয়োজন হলো নিবর্তনমূলক আটক সম্পর্কিত বিধানের, সে সম্পর্কে একটা ইতিহাসের একটা পর্যালোচনা আমরা জানতে চাই। এবং একই সাথে অক্সফোর্ড ইউনিভার্সিটি কমনওয়েলথ ল জার্নালের এহতেশামুল বাড়ির একটি গবেষণা মতে বলা হয়েছে যে 14 আগস্ট 1975 সাল পর্যন্ত 8,320 জন নিবর্তনমূলক আটক আইনের আওতায় আটক ছিল। এবং আমেরিকান জার্নাল অফ বিজনেস সোসাইটি বলছে, আমি কোট করছি এটা, যে শেখ মুজিবুর রহমান used preventive detention against the tribal people of Chittagong Hill Tracts and against suspected members of জাতীয় সমাজতান্ত্রিক দল and সর্বহারা পার্টি। এটা কোটেশনটা শেষ হলো। স্যার এখন মূল প্রশ্ন যেটা, সেটা হচ্ছে স্যার এসব তথ্যের সত্যতা কতটা, যদি সত্য হয়ে থাকে তাহলে এর পেছনের যৌক্তিকতা বা ঘটনা আসলে বাস্তব চিত্রটা কিরকম ছিল, সেটা স্যার আমরা কিছুটা জানতে চাই। আপনি যে ইতিহাসের কথা বলেছেন, যদি স্বাধীনতা পরবর্তী এই ইতিহাসকে আপনি টানতে চান, তাহলে স্বাধীনতার পূর্ববর্তী কিছু ইতিহাস আপনাকে শুনতে হবে, কিছু ইতিহাস সম্পর্কে জানতে হবে। আপনি দেখেন 1952 সালে সে ভাষা আন্দোলন, 54 সালে যুক্তফ্রন্ট নির্বাচন, 66 যে আপনার 6 দফা আন্দোলন ছিল, সর্বোপরি 1969 সালের গণ অভ্যুত্থান, 70 সালের নির্বাচন, এই সমস্ত প্রেক্ষাপটগুলা স্বাধীন বাংলাদেশের সূচনা রচিত হয়েছিল। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এত সহজ বিষয় ছিল না। কারণ আমাদের যেই দেশীয় যে শত্রু ছিল, দেশীয় শত্রুর যেই ষড়যন্ত্র ছিল, তার চেয়ে বেশি ছিল আমাদের বিদেশি ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি। আপনি দেখবেন যে সদ্য স্বাধীন হওয়া একটা ভূমিষ্ঠ হওয়া একটা সন্তান, একটা স্বাধীন দেশের বিরুদ্ধে যে অপশক্তিগুলো, যে রাজশক্তিগুলো ছিল, বিদেশি পরাশক্তিগুলো, এই পরাশক্তিগুলোর ষড়যন্ত্র ছিল প্রত্যেকটা ক্ষণে, প্রত্যেকটা দিনে, প্রত্যেকটা মুহূর্তে। এবং এই পরাশক্তিগুলোর মূল উদ্দেশ্যই ছিল বাংলাদেশকে নতুন ভাবে জন্ম নেওয়া, বাংলাদেশকে কিভাবে হেয় প্রতিপূর্ণ করা যায়, বাংলাদেশ কিভাবে অস্থিতিশীল করা যায়, বাংলাদেশের স্বাধীনতাকে কিভাবে বিফল করা যায়। আপনি দেখবেন সেই আমেরিকান পরাশক্তি বলেন আর রাশিয়ান পরাশক্তি বলেন, অথবা চীনের যে পরাশক্তি বলেন, অর্থাৎ মস্কো এবং চীনের যে পরাশক্তি ছিল, সেই পরাশক্তি এবং আমেরিকান পরাশক্তি, এই উভয় পরাশক্তি ছিল কিন্তু বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে। আপনি যারা বাংলাদেশের আমাদের যে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের যে পরাশক্তি, তারাও কি আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে? আমরা তো স্যার 71 মইদুল হাসানের ওই বই থেকে আমরা জানতে পারি যে আমাদের সুরক্ষার জন্য তারা 8ম নৌবহর পাঠিয়েছিলেন। তো এটা কি স্যার মানে তারা আমাদের সুরক্ষার জন্য পাঠায় নাই, তারা পাঠিয়েছে যখন আপনার আমেরিকান সৈন্যবাহিনী যখন আসতেছিল, তারা আপনার মোকাবেলা করার জন্য তারা পাঠাচ্ছিল। তাদের মূল স্বার্থটা ছিল মস্কো, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং আপনার আমেরিকান বাহিনীর যে পরাশক্তির যেই আপনার সাংঘর্ষিক যে অবস্থান ছিল, ওই অবিস্তম্ভনের প্রেক্ষাপট ছিল। এটা বাংলাদেশ ওই সময় তারা একটা উর্বর ক্ষেত্র হিসেবে তৈরি করার চেষ্টা করেছিল। বাংলাদেশের স্বাধীনতার যেই ইতিহাস, সেই ইতিহাসে যে সমর্থনকারী দেশগুলো ছিল, সেই দেশগুলো ছিল স্বাধীনতাকামী ছোট ছোট দেশগুলো, যারা সদ্য স্বাধীন হয়েছিল, অথবা বিশ্বের সবচেয়ে শান্তিপ্রিয় যে জনগোষ্ঠী ছিল, ওই জনগোষ্ঠী আমাদের স্বাধীনতা সংগ্রামকে স্বীকৃতি দিয়েছিল। পরবর্তীতে যখন এদেশের গণমানুষের তীব্র আন্দোলনের মুখে এদেশের প্রত্যেকটা 7 কোটি বাঙালি মানুষ যারা স্বাধীনতা সংগ্রামের জন্য উন্মুখ হয়েছিল, যাদের মূল উদ্দেশ্যই ছিল স্বাধীন বাংলাদেশে তারা নিঃশ্বাস ফেলবে, স্বাধীন বাংলাদেশে তারা জীবনযাপন করবে, স্বাধীন বাংলাদেশে সেই চলাফেরা করবে, তাদের এই যে ঐক্য,
তাদের যে স্যাক্রিফাইস করার যে মানসিকতা, তাদের যে নিজের বলিদানের, নিজের জীবন বিপন্ন করে মাতৃভূমিকে স্বাধীন করার যে আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষার কাছেই তৎকালীন হানাদার বাহিনী বলেন যে হানাদার বাহিনীর ৯৭,০০০ সৈন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। শুধু পাকিস্তান ছোটখাটো কোনো ছোটখাটো কোনো আপনার শক্তি ছিল না, পাকিস্তান কিন্তু একটা বৃহৎ শক্তি। আপনার ওই সময়ও পাকিস্তানের যে সামরিক যে অবস্থান ছিল, সে অবস্থান ছিল উল্লেখযোগ্য, উল্লেখ করার মতো একটা সামরিক অবস্থান ছিল। শুধুমাত্র এদেশের মানুষের আপনার মানসিক শক্তির কাছে, দৃঢ় চেতনার কাছে, স্বাধীনতাকামী চেতনার কাছে তারা হেরে গিয়েছিল। এই পরাশক্তিগুলো স্বাধীনতা সংগ্রামে বিরোধিতা করার পরেও, হেরে যাওয়ার দেশ স্বাধীন হওয়ার পরও তাদের ষড়যন্ত্র থেমে থাকে নাই। তারা তৎকালীন চীন আপনার আর মস্কোপন্থী বা সোভিয়েত ইউনিয়নের যেই মার্ক্সবাদী, যে লেনিনবাদী, যেই আপনার বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে যেই আপনার আমাদের যুব সমাজের মাঝে, ওই সময়ের শিক্ষিত সমাজের মাঝে যে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের যে একটা স্লোগান ছিল, এবং সর্বহারা পার্টির সেম একটা স্লোগান ছিল যে কেউ খাবে না, তা হবে না। এই ধরনের একটা স্লোগান দিয়ে সম্পদ সকলের, রাষ্ট্রের সম্পদ না, রাষ্ট্রের সম্পদ হবে, এবং এই সম্পদের ভাগ সবাই পাবে সমানভাবে, এই স্লোগানটা তুলে হ্যাঁ ওই সময় কিছু মানুষ সদ্য স্বাধীন দেশে কিছু অপকর্মকারীর দুর্নীতির কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক চেষ্টা করেছিলেন এই দুর্নীতিবাজদেরকে নির্মূল করার জন্য, কিন্তু তিনি অনেকটাই সেখানে সফল হন নাই। না হওয়ার কারণে যে দুর্নীতিবাজগুলো মাথা ছাড়া দিয়ে উঠছিলেন, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে এদেশের অনেক মানুষ চলে গিয়েছিলেন। তখন ওই সর্বহারা পার্টি বলেন, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে বাংলাদেশ, আপনি যে জাসদের কথা যে বলতেছেন, জাতীয় সমাজতান্ত্রিক দল বলেন, যে তারা যদি নিয়মতান্ত্রিক আন্দোলনে মানুষকে সম্পৃক্ত করতেন, তাহলে সেটা রাষ্ট্রের বিরুদ্ধে হতো না এবং অনেক মানুষের প্রাণহানি ঘটতো না। তারা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে একটি সদ্য স্বাধীন দেশের বঙ্গবন্ধু সরকারকে উৎখাত করার জন্য তারা চেষ্টা করেছিলেন সশস্ত্র সংগ্রামের মাধ্যমে। আর এই সশস্ত্র সংগ্রাম করতে গিয়ে এদেশের সাধারণ মানুষের যে ক্ষতি হয়েছে, ওই ক্ষতি হওয়ার প্রেক্ষিতেই কিন্তু ওই সময় সরকার বাধ্য হয়ে এই আপনার নিবর্তনমূলক, আপনি যে আইনকে কালো আইন বলেন, যাই বলেন, যে আইনের ব্যাখ্যা আপনারা বলতেছেন, এই আইনটাই ওই সময় প্রবর্তন করা হয়েছিল ওই সময়ের প্রেক্ষিতে। এবং সময়টা ছিল এমন ভাবে ছিল যে পুরো রাষ্ট্রের একটা বিশৃঙ্খলা চালিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। দেখেন আমাদের অর্থনৈতিক অবস্থা কিরকম ছিল, আমাদের যোগাযোগ ব্যবস্থা কিছুই ছিল না, আমাদের সব কলকারখানাগুলো সব বন্ধ ছিল, মানুষ শুধু হাহাকার ছিল, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, ডিউ টু একটাই, সেটা হলো বিদেশ থেকে যে সাহায্যগুলো এসেছিল, সেই সাহায্যগুলো কিছু লোক দুর্নীতির মাধ্যমে হস্তগত করা বা করায়ত্ত করার চেষ্টা করেছিল। আপনার এই বিষয়গুলো ওই সময়ের যেই স্বাধীনতা বিরোধী চক্রটা ছিল, ওই চক্রটাই আপনি যদি বলেন স্পেসিফিক স্বাধীনতা বিরোধী চক্র কারা ছিল, যিনি মুখে স্বাধীনতার কথা বলে অন্তরের স্বাধীনতাকে লালন করেন না, তিনিও কিন্তু স্বাধীনতা বিরোধী। যিনি যে স্বাধীনতার সরাসরি বিরোধিতা করেছেন তাও না, যিনি আপনার মুখোশধারী ছিলেন সেই কিন্তু স্বাধীনতা বিরোধী। আপনি খন্দকার মুশতাক আহমেদের কথা বলতে পারেন, উনি কিন্তু স্বাধীনতার পক্ষে কখনোই ছিলেন না, উনি ছিলেন পাকিস্তানের একজন চর। আর এই পাকিস্তানের চরের কারণেই দেশ স্বাধীন হওয়ার পরেও তারা কিন্তু স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। এখন আপনি যেটা বলেছেন শিওরলি যে ওই বিষয়টাই ছিল, যে ওই সময়ের প্রেক্ষাপটটা এমন ভাবে তৈরি হয়েছিল যে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কিংবা সর্বহারা পার্টির যে অরাজক, যে সশস্ত্র সংগ্রামের যেই বিপ্লবের যেই তথাকথিত বিপ্লবের একটা পরিস্থিতির কারণে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে ওই সময়ের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থেই কিন্তু আইনটা করা হয়েছিল। যদি ওই সময়ে যদি তাদেরকে দমন করার জন্য অন্য কোনো স্পেসিফিক, কারণ আমাদের ওই সময় আইন শৃঙ্খলা রক্ষা করার মতো ওরকম পর্যাপ্ত বাহিনী আমাদের ছিল না, আমাদের পর্যাপ্ত বিচার ব্যবস্থা ছিল না, কোর্ট কাছারি ছিল না, এগুলো না থাকার কারণেই ওই সময় ওই নির্বাহী বিভাগের মাধ্যমে, যেহেতু কিছুটা হলেও শুধুমাত্র নির্বাহী বিভাগের আমাদের লোকবল ছিলেন, ওই লোকবলকে কাজে লাগিয়ে আইন শৃঙ্খলা আপনার রক্ষার স্বার্থে ওই সময় এই আইনটা করা হয়েছিল। কিন্তু আইনটার যে কিন্তু আমাদের এখানে গবেষণার যে তথ্যটা, যেটা এম.এ. সমল বাড়ি লিখেছেন, তিনি এখানে যেটা লিখেছেন সেটা হচ্ছে যে another 8,320 persons were detained by the regime until 14th August 1975. তিনি কমা দিয়ে পরে লিখছেন যে half of whom were political detainees. স্যার, আপনি কি মনে করেন যে এখান থেকে মানে
এটা যেটা করা হলো, যেটা এর মধ্যে এরকম এই ৮,৩২০ জনের মধ্যে এটার হাফ নাম্বার হচ্ছে যে পলিটিক্যাল ডিটেইনি, এই হাফ নাম্বারই হচ্ছে যে স্বাধীনতার বিরুদ্ধে অপশক্তি ছিল। এটা কি স্যার আপনি মানে মনে করেন, বা ইতিহাস কি বলে? আপনি যদি আপনার বঙ্গবন্ধুর পুরো জীবনীটা দেখেন, তার মধ্যে ব্যক্তিগতভাবে আমি মনে করি বঙ্গবন্ধুর মতো এত উদার, এত আপনার ব্রড হার্টেড স্যার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। আসলে আমি ওনাকে নিয়ে বলছি না, আমি শুধু বলতে চাইছি যে আপনার প্রশ্নের এটা একটা আইনের আপনার প্রশ্নের স্যার আমি বলতেছি, আপনার প্রশ্নের স্যার আমি একটা স্যার আমি শুধু এটা আমি প্রশ্নটা একটু স্পষ্ট করতে চাই স্যার। বঙ্গবন্ধু তাদেরকে পলিটিক্যালি ডিটেইন করেছে ওই সময়, ওই পলিটিক্যালি ডিটেইন করার জন্য আরো বেশি, অর্থাৎ যাদের বিরুদ্ধে হত্যা, অগ্নিসংযোগ, আইনশৃঙ্খলা আপনার আইনশৃঙ্খলার অবনতি যে সুনির্দিষ্ট অভিযোগ ছিল, এদের সকলকে যদি ওই সময় যে ডিটেইন করা হতো, এটাই ছিল বঙ্গবন্ধুর প্রকৃত সিদ্ধান্ত হতো। কিন্তু বঙ্গবন্ধুর উদারতার সুযোগ নিয়ে বঙ্গবন্ধু ওই সময়ে উদারতা দেখানোর কারণেই পরবর্তীতে যে আমরা 15ই আগস্টের মতো যে একটা কলঙ্কজনক অধ্যায় আমাদের মাঝে চলে আসছে, সেটার কারণ ছিল বঙ্গবন্ধুর যে উদারতা, এই উদারতার সুযোগ নিয়েছিল স্বাধীনতা বিরোধী ওই শক্তিরা। আপনি যে পরিমাণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, আসলে আমি বলছি না যে এটা হয়তো বা গবেষণার ভাষা বা ওনার রিজিম ধরে একটা গবেষণাপত্রে এটা লেখা হয়েছে, তো স্যার এটার ন্যায্যতা আসলে বা এটার সত্যতা যাচাই করে আজকে আমাদের মূল উদ্দেশ্য ছিল। কিন্তু স্যার এর আগে আমি যেটা বলতে চাই যে আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার উদার মানসিকতা বা ওনার মানুষের জন্য যে ভালোবাসা, সেটা স্যার আমরা আসলে সকলেই অবগত এই স্বাধীন বাংলাদেশে। এবং বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের যে জন্ম, সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন, সে ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই স্যার। বাট আমি যেটা বলতে চাইছি যে এরকম একটা আইনের কারণেই যে আইন শৃঙ্খলা বাহিনী বা তৎকালীন নির্বাহী বিভাগ এই আইনটা অপব্যবহার করার সুযোগ পেল কিনা। আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে, তিনি তো সরকার প্রধান ছিলেন বা রাষ্ট্রপ্রধান ছিলেন, কিন্তু তিনি তো আসলে এটা করেননি। কিন্তু আমি বলতে চাইছি যে এখানে আসলে মানে এই যে হাফ, এই ৮,৩২০ সংখ্যার যে হাফ অফ ডিটেইনি, যারা পলিটিক্যাল ডিটেইনি ছিল, এদেরকে আসলে নির্বাহী বিভাগের কোন অপশক্তি এটা আসলে এই অপব্যবহারটা করলো কিনা। না, আমার কাছে মনে হয় তৎকালীন এই আইনটার অপব্যবহার হয় না। এই আইনটার অপব্যবহার হয়েছিল 1975 এর 15 আগস্ট পরবর্তী যে গভর্নমেন্ট গুলো এসেছে, ওই গভর্নমেন্ট গুলা এই আইনটাকে বাতিল না করে ওই সময় অপব্যবহার হয়েছিল। কিন্তু ওই আপনার 1975 এর পূর্বে যেই পরিসংখ্যানটা দেওয়া হয়েছে, পরিসংখ্যানটা হয়তোবা যে পরিসংখ্যানটা যে দিয়েছে সেই পরিসংখ্যানটা আপনার আপনার সঠিক অথবা বেঠিক সেটা আমি বলছি না। তবে আমি এতটুকু বলছি যে ওই সময় এই আইনের অপব্যবহার হওয়ার সুযোগটা কম ছিল। কারণ যাদেরকে ওই সময় অ্যারেস্ট করা হয়েছিল, যাদেরকে ডিটেনশনে রাখা হয়েছিল, এদেরকে অধিকাংশকেই বঙ্গবন্ধু নিজেই তাদেরকে জানতেন এবং চিনতেন, এবং এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিন্তু অভিযোগ ছিলেন। সুনির্দিষ্ট অভিযোগ থাকার কারণে ওই সময় বঙ্গবন্ধু তাদের মধ্যে আবার অনেককে ক্ষমা করে দিয়েছিলেন, এবং পরবর্তীতে তো সবাইকে, পরবর্তী সরকারগুলা সামরিক জান্তারা তাদেরকে সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু ওই সময় এই আইনের অপব্যবহারটা ছিল একেবারে সীমিত। আইনের যত অপব্যবহার হয়েছিল সেটা হলো 1975 এর 15 আগস্টের পরে যে সরকারগুলো এসেছে, অনির্বাচিত সরকারগুলো এসেছে এবং সামরিক যে সরকারগুলো এসেছেন, এই সরকারগুলোই মূলত এই আইনের আপনার অপব্যবহারটা বেশি করেছিল। আর স্যার আমরা বুঝতে পারলাম যে এটা আসলে তৎকালীন যেটা ছিল এটা আসলে খুবই প্রাসঙ্গিক ছিল, যে 1975 সাল পর্যন্ত অত্যন্ত প্রাসঙ্গিক ছিল আপনার বক্তব্য মতে। স্যার এবার আমরা জনাব মাহফুজুর রহমান মিলন স্যারের থেকে শুনতে চাই একটি প্রশ্ন। সেটা হচ্ছে যে 1977 সাল থেকে 1981 সাল পর্যন্ত নিবর্তনমূলক আটক আইনের আওতায় আটক হয়েছে মোর দ্যান 5,000-এর বেশি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি তথ্য মতে, যেটা আমাদের আব্দুল হালিম স্যারের বইতে এটা দেয়া রয়েছে, যে সময় ক্ষমতায় ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এসব আটকের ন্যায্যতা নিয়ে যদি স্যার কিছুটা আলোকপাত করতেন। এবং একই সাথে সম্পর্কে একটি প্রশ্ন করতে চাই, আমরা জানি যে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপি, আওয়ামী লীগের উভয়েরই ইশতেহার ছিল বিশেষ ক্ষমতা আইন 1974 বাতিল করা। এটা আন্দোলনের সময়কার একটা ম্যানিফেস্টো ছিল, সেটা আমরা জানি। কিন্তু পরবর্তীতে বিএনপি ক্ষমতা আসবার পর, অর্থাৎ খালেদা জিয়া ক্ষমতা আসবার পরেও এই আইন বহাল থাকাকে আপনি কিভাবে দেখেন স্যার? এবং এই আইনের বলে ক্ষমতায় বহাল থাকাই কি মূল উদ্দেশ্য? না, আইন তো এখনো বহাল আছে, তাই না? আইন তো আর বাতিল হয়ে যায়নি। এখন যেটা হচ্ছে যে, আমার কথা কি শোনা যাচ্ছে?
স্যার আমরা স্পষ্টতই শুনতে পাচ্ছি আপনাকে আচ্ছা, স্যার। আমি যেটা বলছি আইন তো এখনো বহাল আছে, এখনো তো বাতিল হয়নি আর কি। তো যেটা করা উচিত মানে যদি এই আইনটা দিয়ে মিসইউজ হয়েছে বা অতীতে মিসইউজ করা হয়েছে, তাহলে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান যারা দায়িত্বে আছে তাদের অবশ্যই উচিত এই আইনটাকে অবিলম্বে বাতিল করা, ফার্স্ট অফ অল। আর ইন রেসপেক্ট অফ মিসইউজ, ঠিক আছে, এই মিসইউজটা কিন্তু আসলে শুরু হয়েছে অনেক আগে থেকে। এটা যখন শুরু হয়েছে যখন এটা আমরা যখন পূর্ব পশ্চিম গণ অভ্যুত্থান শুরু হয় 1969 সালে, আইয়ুব খানকে সরাই যখন ইয়াহিয়া খান আসলো, ওই সময় কিন্তু এই নিবর্তনমূলক আইনটাকে, এই আটকাদেশটাকে অনেক ব্যাপকভাবে মিসইউজ করা হয়েছে। নট অনলি ইভেন দ্যাট, সিকিউরিটি অফ পাকিস্তান অ্যাক্ট হয়েছিল 1952 সালে, ওখানেও এই নিবর্তনমূলক আইনের কিন্তু ব্যবস্থা রাখা হয়েছিল এবং প্রচুর মিসইউজ হয়েছে। তো এটা কিন্তু, এবং প্রতিবারই কিন্তু বলা হয়েছে যে এগুলা নিয়ে কিন্তু মিসইউজ হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1973 সালে যখন এটা হলো, এটাতে যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছে, ঠিক আছে, এখানে বঙ্গবন্ধু অবশ্যই ভালো উদ্দেশ্য নিয়ে করেছে, ঠিক আছে, এবং ওই টাইমে উনি এই 1975 পর্যন্ত মিসইউজ হয়েছে কি হয়নি আমি ওটাতে আমি যাচ্ছি না, বাট অবশ্যই এটা একটা ভালো উদ্দেশ্য ছিল। 1975 এর পরে এটা কমপ্লিটলি দেখা গেছে এটা মিসইউজ হয়েছে। সেটা যে আমলই বলেন না কেন, যে সরকারের আমলই বলেন না কেন, এটা দেখা গেছে যে এরশাদ সরকারের আমলেও এটা মিসইউজ হয়েছে। 1992 তে যখন বিএনপি ক্ষমতা আসছিল তখনও মিসইউজ হয়েছে। 4500 জন এই নিবর্তনমূলক আটকাদেশে ভোগ করেছিল। এবং যখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে 96, 97, আমি এটা কিন্তু তথ্য উপাত্ত নিয়ে বলছি, 3324 জন কিন্তু আটক হয়েছে। এটা কিন্তু মিসইউজ হয়েছে। এখন এই মিসইউজ হলে কি সরকার প্রধানরা দায়ী, নাকি উৎসুক কিছু এক্সিকিউটিভের যারা সদস্য থাকে তারা দায়ী? এটাও কিন্তু আবার দেখতে হবে। অনেক কিছু আছে যে দেখা যাচ্ছে যে সরকার প্রধান আছে, কিন্তু সরকার প্রধানের অগোচরে যারা আছে আর কি, উৎসুক কিছু যারা ক্ষমতা নিয়ে বসে আছে আর কি, তারা কিন্তু এই জিনিসটাকে মিসইউজ করে, বা এক্সিকিউটিভের গুটি কয়েক মানুষজন কিন্তু মিসইউজ করে। তখন দোষটা কি চলে আসে? দোষটা কিন্তু আসলে সরকার প্রধানের ঘাড়ে অনেকটা চলে আসে। তো আমি যেটাই বলি না কেন, আমি স্পষ্ট একটা কথা বলতে চাচ্ছি, বর্তমান দিনে বর্তমান প্রেক্ষাপটে যেখানে আর্টিকেল 26 স্পষ্ট বলা আছে যে এনিথিং ইনকনসিস্টেন্ট উইথ হিউম্যান রাইটস, ফান্ডামেন্টাল রাইট শুড বি ভয়েড, তাই না? এটা তো অবশ্যই এই যে নিবর্তনমূলক আটকের যে এটা তো আসলে একটা অন্যায্য একটা আইন বলবো আর কি। এবং নট অনলি দ্যাট, এটা আসলে দুঃখজনক একটা বিষয়। 33(5) সংবিধানের 33(5) আবার একটা কথা বলাও আছে যে ইভেন ডিসক্লোজও করা যাবে না কারা আটকাদেশ আছে। যদি এটা পাবলিক ইন্টারেস্ট পারপাজে হয়, তাহলে কাকে আটক করা হলো সে তার নামটাও কিন্তু ডিসক্লোজ করা যাবে না। এর পরিপ্রেক্ষিতে কিন্তু অনেক রিট মামলা হয়েছিল, হেভিয়াস কর্পাস হয়েছে হাইকোর্টে, যে আমার অমুক জন আছে তমুক জন আছে, তাকে আনার ব্যবস্থা করা হোক, তাকে কোর্টে আনা হোক আর কি, যেহেতু তার আইডেন্টিটি ডিসক্লোজ করছেন ইত্যাদি ইত্যাদি। এগুলোর অনেক ইতিহাস আছে, বাট কনক্লুশন ইজ দ্যাট মিসইউজ এটা হয়েছে, মিসইউজ হয়েছে। এবং এই আইনটা থাকলে মিসইউজ হবে। আগে যেভাবে মিসইউজ হতো এখন অন্যভাবে মিসইউজ হচ্ছে। দেখা যাচ্ছে যে এখন আর এই নিবর্তনমূলক আটকাদেশের থ্রোতে না হয়ে আপনার সরাসরি অন্যান্য আইনের মাধ্যমে তাদেরকে ধরা হচ্ছে। ওকে, তো এই বাট আমার কথা হচ্ছে যে যেখানে একটা আইন স্পষ্ট বোঝা যাচ্ছে এটা অগণতান্ত্রিক, অন্যায্য, অসাংবিধানিক, সেই আইনটাকে অবিলম্বে কিন্তু রিপিল করা উচিত আর কি। এতগুলো আমাদের সংশোধনী হয়েছে, এই সংশোধনীতে কেন এটা রিপিল করা হয় না, এটাও একটা কোশ্চেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার বাদল স্যারের কাছে আসতে চাই যে আমাদের যে বাংলাদেশ ল অ্যালায়েন্সের যে গবেষণা দল, তারা এটা মানে খুব স্পষ্ট একটি ব্যাপার দেখেছে, যেটা আমরা আজকে কিছুটা আলোকপাত করতে চাই। যেটা হচ্ছে যে সংবিধানের, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 33 অনুচ্ছেদের 5 উপঅনুচ্ছেদের যে টার্মটা ব্যবহার করা হয়েছে, যে শব্দগুচ্ছ বা যে শব্দমালা ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ। এখন এই অ্যাজ সুন অ্যাজ মানে যত তাড়াতাড়ি সম্ভব। এখন যত তাড়াতাড়ি সম্ভব এটা নির্বাহী বিভাগ করবে। এখন এ ধরনের শব্দমালা কি অস্পষ্ট নাকি, বা এই ধরনের শব্দমালার কারণে এটা যে হয় নাকি, বা এটা যদি হয়ে থাকে তাহলে এটা কি আসলে পরিবর্তন করা দরকার নাকি? বা আমি যদি এটার সাথে আরেকটি সম্পর্ক প্রশ্ন করতে চাই যে বাংলাদেশ, আমাদের বাংলাদেশ যেটা হচ্ছে, আমরা বাংলাদেশের 50 বছর পূর্তি পালন করছি এবং রাষ্ট্র অনেক বেশি শক্তিশালী হয়েছে। তো 50 বছর আগের তুলনায় আইন শৃঙ্খলা বাহিনীও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে উন্নত বিশ্বের মতো প্রযুক্তি নির্ভর এবং শক্তিশালী।
তো এসব কিছুর পরেও এই বিনা বিচারে আটক রাখার কারণ কি বলে আপনি মনে করেন, বা যেটা একদম মিলন স্যার যেটা একদম স্পষ্ট করে বললেন, যেটা আমাদের একদম সংবিধানের যে মূল স্পিরিট বা আমাদের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের সাথে এটা সংঘর্ষ হচ্ছে। এবং যদি কোনো আইন, সেটা পূর্ববর্তী আইন হোক বা ভবিষ্যতের কোনো আইন হোক, সেটা আমরা জানি যে আমাদের সংবিধানের 26 অনুচ্ছেদ অনুযায়ী, যেটা আমাদের মৌলিক অধিকার বা পার্ট 3 এর মধ্যেই সংযুক্ত, তো সেই অনুচ্ছেদ অনুযায়ী এটা বাতিল হয়ে যাবে। তো আপনি কি স্যার আসলে স্পষ্টতই মনে করেন যেটা আমাদের আসলে মৌলিক অধিকারের সাথে এই নিবর্তনমূলক আটকটা মানে সাংঘর্ষিক, এবং এটা ফান্ডামেন্টাল রাইটস না হয়ে এটা একটা ফান্ডামেন্টাল ডেঞ্জার বা ফান্ডামেন্টাল একটা বিপজ্জনক একটা পরিস্থিতি এটা দাঁড়াচ্ছে? তো এটা যদি স্যার হয়ে থাকে তাহলে এটা কি বাতিল করা মানে প্রয়োজন কিনা এই অপব্যবহার রোধ? আমি আমি মিলন ভাইয়ের একটা উদ্ধৃতি দিয়ে আমি বক্তব্যটা শুরু করতে চাই। উনি বলেছেন যে এটা আসলে কি সরকার প্রধান থেকে সরকার প্রধান পর্যন্ত কি এই আইনটা রাখার কারণ কি? এত কিছুর পরে, এত মিসইউজ হওয়ার পরে। দেখেন, মিসইউজ আপনার শিকার কারা হচ্ছে? বিএনপি যখন ক্ষমতা থাকে তখন আওয়ামী লীগ হচ্ছে, আওয়ামী লীগ যখন ক্ষমতা থাকে তখন বিএনপি হচ্ছে। যখন আপনার আপনার সামরিক শাসকগুলো ছিল তখন সাধারণ জনগণ হয়েছিল ওই সময়। আবার যখন আপনার 2000 আপনার 7 এবং 8 এ যখন সেনাবাহিনীর সমর্থিত যখন গভর্নমেন্ট ছিল, তত্ত্বাবধায়ক কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, তখন কিন্তু দুই নেত্রী হয়েছিল। তাহলে প্রশ্ন জাগে এই আইনটা 2007 এবং 8 এর এই সময়কালের মধ্যেই সবথেকে বেশি প্রিভেন্টিভ ডিটেনশনের অপব্যবহার হয়েছিল বলে আমরা জানি। এখন, হ্যাঁ, ইয়েস, এখন প্রশ্ন জাগে তাহলে আইনটা কেন জীবিত থাকে? কেন আইনটাকে রিমুভ করা হয় না? কেন আইনটাকে ডিলিট করা হয় না? এটার কারণ যে একটাই, সেটা হলো দেশ কারা চালায় দেখতে হবে। আজকে রাজনীতিবিদদের হাতে কি দেশ আছে? আজকে আইন প্রণেতাদের হাতে কি দেশ আছে? নাকি দেশটা নির্বাহী বিভাগের কাছে আছে? দেশটা তো, আমার তো মনে হয় দেশটা শাসন বিভাগের হাতে আছে। এখন আইন বিভাগ যে একটা ঠুটু জগন্নাথের মতো। আপনি দেখেন বঙ্গবন্ধুর আপনার সংসদে ওখানে প্রায় 67 ভাগ আইনজীবী ছিলেন, যেখানে যারা আইন প্রণয়ন করতেন। এখন আইন প্রণয়ন কারা করবে? এখন বর্তমান সংসদে অ্যাবভ 65% যারা ব্যবসায়ী, তারা এখন সংসদ সদস্য। এখন এই সংসদ ব্যবসায়ীরা কি আইন করবে? এই ব্যবসায়ীরা তো তাদের ব্যবসা নিয়ে ব্যস্ত আছে। এদেশের মানুষের গণতন্ত্রের কথা কে বলবে? এদেশের মানুষের মৌলিক অধিকারের কথা কে বলবে? এদেশের মানুষের সাংবিধানিক অধিকারের কথা কে বলবে? কারণ যারা বলবে তারা এখন সংসদ থেকে দূরে। সংসদ থেকে দূরে যদি আইন প্রণেতা, যদি আইনজীবী যদি না হয়, আইনের যদি রক্ষা কবচ, যদি সংসদ যদি না হয়, যদি ব্যবসায়ীদের হাতে যদি সবকিছু চলে যায়, তাহলে এই সংসদে কিভাবে আপনি গুড গভর্নেন্স আপনি আশা করতে পারেন? এই সংসদে আপনি কিভাবে আশা করতে পারেন যে না, এই সংসদ দ্বারাই আমাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে? এখন এগুলো অনেক আপনার বেদনার কথা। এগুলা আসলে সব কথা সব সবাই সব জায়গায় বলাও যাচ্ছে না। কেন বলা যাচ্ছে না? দেখেন, আপনি নির্বাহী বিভাগের অবস্থা দেখেন, শাসন বিভাগের অবস্থা দেখেন, দেশের কর্তৃত্ব, দেশের শাসনতান্ত্রিক ইতিহাস। আজকে একটা ছেলে দেখেন আপনি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা কোথায় গেছে? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে দেখেন। এখন ইউনিভার্সিটি থেকে পাশ করবে, সে গ্রাজুয়েশন নেবে, বিসিএস গাইড পড়বে, ওই প্রশ্নগুলো মুখস্থ করবে, পরীক্ষা দিবে, পাশ করার সাথে সাথে উনি আপনার সরকারি কর্ম কমিশন যখন ওনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে, তখন উনি অনেক বড় হত্যাকর্তা হয়ে যাবেন এবং তিনি দেশের মালিক হয়ে যাবেন। একজন এসিল্যান্ড নিজকে দেশের মালিক মনে করেন, একজন ইউনো নিজকে দেশের মালিক মনে করেন, একজন ডিসি নিজকে দেশের মালিক মনে করেন, একজন এসপি নিজকে দেশের মালিক মনে করেন। অথচ এদেশের মালিক হওয়ার কথা ছিল জনগণ, এবং এদেশের নেতৃত্ব দেওয়ার কথা ছিল জনপ্রতিনিধি যারা, তারা। আজকে জনপ্রতিনিধিরা নিজেরা নির্লজ্জের মতো, প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নির্লজ্জের মতো সেই আপনার নির্বাহী বিভাগ, শাসন বিভাগ, নির্বাহী বিভাগের যে লোকজন আছে তাদের কাছে গিয়ে ধর্ণা দেয়। কেন ধর্ণা দেয়? কারণ পুরো শাসনতন্ত্রটা এমন ভাবে চক আঁকা হয়েছে, এমন ভাবে গ্রাস করে আছে যে সমস্ত ক্ষমতার উৎস মনে হয় যেন যারা আছে, যারা চাকরি করতেছে তারা। যেখানে প্রজাতন্ত্রের চাকর যারা হওয়ার কথা ছিল, যাদের ট্রিট হওয়ার কথা ছিল প্রজাতন্ত্রের চাকর, আজকে প্রজাতন্ত্রের চাকররাই দেশটাকে নিয়ন্ত্রণ করতেছে। এখন রাজনীতিবিদরা মেধাশূন্য রাজনীতির কারণে ভালো মানুষ রাজনীতি থেকে সরে যাচ্ছে। কেন সরে যাচ্ছে? যে প্রেক্ষাপট ভালো না। এখন ভালো মানুষ যদি রাজনীতি থেকে সরে যায়, যদি আইনজীবীরা যদি রাজনীতি থেকে সরে যায়, আইনজীবীদের রাজনীতিতে আসার পথ যদি সংকুচিত হয়ে যায়, আইনজীবীদের যদি পার্লামেন্টে যাওয়ার পথ যদি সংকুচিত হয়ে যায়, তখন এই পার্লামেন্ট এই আইনটা যে বাতিল করবে, যে বলিষ্ঠ একটা ভূমিকা রাখবে, যারা বুঝে, যারা জানে, তারাই তো পার্লামেন্টে যেতে পারতেছে না। এটা একটা বেদনার বিষয়, এটা একটা দুঃখের বিষয়। আর আপনি যেটা বলছেন
যে বাংলাদেশের সংবিধানের 33(5) এ আপনি যেটা বলা আছে as soon as may be communicated to such person to grounds on which the order has been made। এখানে ব্যাপারটা যে বলা আছে এটা একটা শুভঙ্করের ফাঁকি আমার কাছে মনে হয়। as soon as এটা কি বলবেন আপনি as soon as দিয়ে, যে এটার সুনির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় না থাকার কারণে এখন আমার কাছে মনে হয় as soon as যে হয়তো আমাকে নেওয়ার সাথে সাথেই নিয়ে যাবে, কিন্তু যিনি আমাকে নিচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ল এনফোর্সমেন্ট যে এজেন্সি আছে তাদের কাছে মনে হয় যে as soon as মানে হলো আমি যখন নিলাম আর আমার যখন মন চাইলো তখন আমি নিয়ে যাব, আর যখন আমার মন চাইলে আমি নিয়ে যাব, মূলত এটাই হচ্ছে। তো আমার কাছে মনে হয় এই জিনিসটা আমি মিলন ভাইয়ের সাথে, শুধু মিলন ভাইয়ের সাথে না, আমার কাছে মনে হয় আপনি যদি বাংলাদেশের কোনো বিবেকবান মানুষকে, যদি কোনো আপনার একজন সুনাগরিককে জিজ্ঞেস করেন যে এই ধরনের আইন থাকা উচিত কিনা, আমি তো মনে করি এই ধরনের আইন অবশ্যই সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং এই আইনগুলো বাতিল হওয়া প্রয়োজন এবং অচিরেই বাতিল হওয়া প্রয়োজন। আমার কাছে মনে হয় যে আপনার যদি একটু রাষ্ট্র যদি একটু সকলের কল্যাণের কথা যদি চিন্তা করে, তাহলে আমার কাছে মনে হয় যেহেতু এই আইনের শিকার মানে বিগত সরকারের সময়ে এই বর্তমান সরকারের যারা আছেন তারাই আইনের শিকার হয়েছিলেন, সুতরাং এই আইনটা পার্লামেন্টে এমন কিছু আমাদের লোকের প্রয়োজন যারা অন্তত যে বলিষ্ঠ ভূমিকা রাখবে যে এই আইনগুলো বাতিল করে দেওয়া উচিত, মানুষের মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার নিশ্চিত করা প্রয়োজন। আর আমি টোটালি এই আইনের বিরুদ্ধে একজন সাধারণ আইনজীবী হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন দেশের একজন আপনার কি বলে উচ্চ আদালতের একজন আইনজীবী হিসেবে আমি মনে করি এই আইনটা সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং এই আইনটা যত দ্রুত সম্ভব এই আইনটা বাতিল হওয়া দরকার। এই আইনটির কোনো ক্লজ না, পুরো আইনটাই বাতিল হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে। স্যার ধন্যবাদ স্যার। স্যার আমরা এবার মিলন স্যারের কাছে আসতে চাই। স্যার মানে আপনার কাছে একটি প্রশ্ন ছিল, সেটা স্যার আমাদের যে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এটার একটা ব্যাপার, এটা মানে এটার সাথে সম্পর্কিত, যেটা আমি প্রশ্নটা করতে চাই যদি আমি এভাবে করি যে স্যার আপনি কি 43 ধারা অর্থাৎ ডিজিটাল নিরাপত্তা আইনের 2018 এর 43 ধারাতে ডিজিটাল মানে নিবর্তনমূলক আটকের কোনো ছায়া বা চিহ্ন খুঁজে পান কিনা? স্যার যদি আমি 43 ধারাটি যদি আমি পাঠ করি তাহলে এরকম, সেটা হচ্ছে যে এই ধারার যে হেড সেটা হবে এরকম যে পরোয়ানা ব্যতিরেকে তল্লাশি, জব্দ ও গ্রেফতার। তো এখানে বলা হয়েছে যে এক উপধারাতে বলা হয়েছে যে যদি কোনো পুলিশ অফিসারের এইরূপ বিশ্বাস করিবার কারণ থাকে যে কোন স্থানে এ আইনের অধীনে কোন অপরাধ সংঘটিত হইয়াছে বা হইতেছে বা হইবার সম্ভাবনা রহিয়াছে। আমি স্যার এখানে যদি যে দুটো শব্দ যদি বলতে চাই যে কোন পুলিশ অফিসারের বিশ্বাস করিবার কারণ থাকে এবং হইবার সম্ভাবনা রহিয়াছে, বা সাক্ষ্য প্রমাণাদি হারানো, নষ্ট হওয়া, মুছিয়া ফেলা, পরিবর্তন বন্য কোনো উপায়ে দুষ্প্রাপ্য হইবা বা করিবার সম্ভাবনা রহিয়াছে, আবারও সেই সম্ভাবনা রহিয়াছে, তাহা হইলে তিনি অনুরূপ বিশ্বাসের কারণ লিপিবদ্ধ করিয়া নিম্নবর্ণিত কার্য সম্পাদন করিতে পারবেন। কার্যগুলো স্যার এরকম, যেটা উপধারা কতে যেটা বলা হয়েছে যে উক্ত স্থানে প্রবেশ করিয়া তল্লাশি এবং প্রবেশে বাধাপ্রাপ্ত হইলে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, এবং খ অনুচ্ছেদে বলা হয়েছে যে উক্ত স্থানে তল্লাশিকালে প্রাপ্ত অপরাধ সংঘটনে ব্যবহার্য কম্পিউটার সিস্টেম, কম্পিউটারের নেটওয়ার্ক, তথ্যপাত্র বা অন্যান্য সরঞ্জামাদি এবং অপরাধ প্রমাণের সহায়ক কোন দলিল জব্দকরণ করতে পারে। এবং বলা হয়েছে উক্ত স্থানে উপস্থিত যে কোনো ব্যক্তির দেহ তল্লাশি, এবং ঘ উপধারাতে বলা হয়েছে উক্ত স্থানে উপস্থিত কোনো ব্যক্তি আইনের অধীনে কোন অপরাধ করিয়াছেন বা করিতেছেন বলে সন্দেহ হইলে উক্ত ব্যক্তিকে গ্রেফতার। তো স্যার এই আইনের সাথে যেটা নিবর্তনমূলক আটকের, যেটা আমাদের সংবিধানের 33 অনুচ্ছেদে যেটা বলা হয়েছে, সেটার কোনো ছায়া আপনি এটাতে স্যার আপনি খুঁজে পান কিনা, যে ডিজিটাল নিরাপত্তা আইন এবং সংবিধানের মৌলিক অধিকারে এটা সংযুক্ত করার কারণেই যে আমাদের সংসদ এ ধরনের আইন করার একটা সুযোগ পেয়ে যাচ্ছেন কিনা? সেকশন 43 কথা বললেন সেকশন, তাই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা, এটা দেখেন এখানে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা আর কি আছে, এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 সালে যেটা পাস হলো আর কি, ঠিক আছে, এটা অ্যাজ এ হোল আমি এটার বিরোধিতা করি, নাম্বার 1। বাট এখানে একটা ব্যাপার আছে, দেখেন সেকশন 43 তে কি বলেছে যে এরকম যদি কোনো একটা সম্ভাবনা থাকে, ওকে, সে ফর এক্সাম্পল আমি ধরছি যে পুলিশের কাছে আপনার একদম অ্যাকুরেট একটা তথ্য আছে যে একটা ডিভাইস থেকে আপনার ধরলাম একটা মেয়ের একটা
মানে একটা মেয়ের কিছু ছবি এখানে আপনার আপলোড করা হবে, কথার কথা, এবং কিছু ছবি তার আপলোড করা হবে। ওকে, এবং পুলিশের কাছে এটা একটা প্রমাণ আছে, পুলিশের কাছে তথ্য আছে, পুলিশ সবকিছু জানে যে এরকম একটা সম্ভাবনা আছে, এবং যে এখানে মেন কালপ্রিট সেই জিনিস এই কাজটা এখনই করবে, রাইট? ওকে, তাহলে কি পুলিশের উচিত না অবশ্যই তাকে তাড়াতাড়ি করে বাধা দেওয়া, তাকে ধরা, তাকে আটক করা অবশ্যই উচিত? কিন্তু আপনি ওই জিনিসটা কিন্তু ওভাবে ভেবে দেখেন, কিন্তু এটা কি সঠিকভাবে প্রয়োগ হচ্ছে কিনা সেটা কিন্তু আবার ডিফারেন্ট থিং। যে না, এটা সঠিকভাবে যদি প্রয়োগ না হয়ে থাকে, যে এটা যে কাউকে ইচ্ছা করে তাকে আটক করে বলছে তাকে আমি এই ধারায় করেছি, এরকম হওয়ার সম্ভাবনা ছিল, তখন কিন্তু আবার জিনিসটা ঠিক না। কিন্তু আমি প্রথম যে এক্সাম্পল দিলাম সেটা কিন্তু এটা কিন্তু ঠিক। আপনি আসেন যে ধরলাম যে বাংলাদেশে কিছু রাইট গ্রুপ থিঙ্ক করছে যে এখানে সরকারের বিপক্ষে এমন কিছু প্রোপাগান্ডা ছড়াই দেয়া, অনলাইনে হোক যেভাবে হোক আর কি, ডিজিটাল মাধ্যমে হোক, যেন দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এটা আমি ধরলাম যে এই প্রোপাগান্ডাটা, ধরলাম যে এই গভর্নমেন্ট এখন আওয়ামী লীগের, বা ধরলাম এই গভর্নমেন্ট এখন হচ্ছে বিএনপির, ঠিক আছে? তাহলে কি পুলিশ কি এখানে ন্যায্য না যে তাকে এখনই বাধা দেয়া? তাহলে কিন্তু অবশ্যই পুলিশ ন্যায্য। সো আমরা যদি এভাবে দেখি তাহলে কিন্তু সেকশন 43 কিন্তু ঠিক আছে। বাট আমরা যে অতীত সিনারিও গুলো দেখছি আফটার পাসিং 2018 অ্যাক্ট, তাহলে কি দেখা যাচ্ছে যে আসলে এই সিনারিও গুলো কি ফলো করা হচ্ছে? অনেকে দেখা যাচ্ছে যে, আমি এরকমও পেয়েছি যে আপনার আসামি বাংলাদেশে নাই কিন্তু তাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কিন্তু আসামি করা হয়েছে, এরকমও কিন্তু আছে। তো তাহলে এটা কিন্তু একটা অপপ্রয়োগ হয়ে যাচ্ছে, বা এটাকে মিসইউজ করা হচ্ছে। কিন্তু এই আইনের যে অপপ্রয়োগটা হচ্ছে কেন স্যার, সেটাই আমাদের প্রশ্ন, যে অপপ্রয়োগটা কি এই কারণে হচ্ছে যে আইনের মধ্যেই একটা আইনের মাঝেই একটা বলে দেওয়া হয়েছে যে যদি পুলিশ অফিসারের এইরূপ বিশ্বাস করিবার কারণ থাকে। আমি তো বললাম, যদি বিশ্বাস করার কারণ থাকে এবং যথার্থ তার কাছে প্রমাণ থাকে, যথার্থ নিউজ থাকে, তাহলে তো তার পুলিশ এই আইনে যে কাজটা বলেছে সেটা তো করা উচিত অবশ্যই। যদি স্পেসিফিক হওয়া প্রয়োজন ছিল না স্যার, যে এটা আর স্পেসিফিক কি হতে পারে বলেন, আপনি আমাকে বুঝান যে এটা আরো স্পেসিফিক এভাবে হওয়া উচিত। এটা যদি স্যার আমার কাছে মনে হয় স্পেসিফিক হওয়া উচিত ছিল যে যেই পুলিশ অফিসার যেখানে বলছে সেখানে একটা স্পেসিফিক বলে দেওয়া উচিত ছিল যে ন্যূনতম সহকারী কমিশনার র্যাঙ্কের কোন পুলিশ অফিসারের নিচে না, অন্তত আমাদের যে ট্রাস্টের যে বিষয়টা থাকে এটা হতে পারতো যে লাইক কিছু ইন্ডিকেটর থাকতে পারতো যে এই কারণে পুলিশ অফিসার বিশ্বাস করতে পারবে যে সে একটা শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে পারে। এগুলো তো আপনি ইন্ডিকেটর তো আমি বলে দিলাম যে তার কাছে তথ্য প্রমাণ যথার্থ থাকতে হবে। কিন্তু বাদল ভাই যে কথাটা বললো, হ্যাঁ সেটা কিন্তু তার সাথে কিন্তু আমি একমত। কারণ একটা লোকাল পুলিশ হয়তোবা সে এটা পলিটিক্যাল পারপাসে ইউজ করতে পারে, কিন্তু যখন এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাবে এটা কিন্তু আরো যাচাই বাছাই হবে। আমি বাদল ভাইয়ের সাথে কিন্তু একমত আর কি। বাট আমি যেটা প্রথম থেকে শুরু করলাম, যে আমি অ্যাজ এ হোল যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যে আইনটা হওয়ার পর থেকে যে সিনারিও গুলা দেখা যাচ্ছে আর কি, সেটা কিন্তু আসলে যে পারপাজে আসলে মানে পার্লামেন্টের উদ্দেশ্য কিন্তু ভালো থাকলেও এটা ভালো উদ্দেশ্য করা হচ্ছে কিনা সেটাই হচ্ছে কিন্তু বিষয়। সেটা কিন্তু আলটিমেটলি ভালো উদ্দেশ্যে এটা দেখা যাচ্ছে যে অপপ্রয়োগ হচ্ছে। তো এই জিনিসটার সাথে আপনি বলছেন যে আমাদের এই নিবর্তনমূলক আটকাদেশের কোনো মিল আছে কিনা। তো নিবর্তনমূলক আটকাদেশ মানে আটকাদেশ এটা পুরাপুরি আনকনস্টিটিউশনাল বলবো আর কি, ঠিক আছে? মানে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের থেকে এটা আরো বেশি আনকনস্টিটিউশনাল। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে তো বলে দিয়েছে এই কারণে যদি এগুলা হয়, কিন্তু এখানে কি বলেছে? এখানে বলেছে যে কাউকে পারো আটক করো। ওকে, কোনো কারণ নাই, অ্যাজ সুন অ্যাজ ইভেন তার নামও ডিসক্লোজ করা যাবে না এরকম সিচুয়েশন হলে। আমি বলবো এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের থেকে এটা আরো বেশি খারাপ বা অসাংবিধানিক। থ্যাংক ইউ স্যার। একই প্রশ্ন আমরা আব্দুল কবির বাদল স্যারের কাছে করতে চাই যে চিহ্নবাদ খুঁজে পান কিনা, বা আসলে এই সংবিধানে এরকম অস্বচ্ছ, বা সংবিধান তো আরো বেশি হবে, তো সংবিধানের এরকম অস্বচ্ছ অনুচ্ছেদের কারণেই বা নিবর্তনমূলক আটকের কারণেই আসলে সংসদ এ ধরনের আইন বা অস্বচ্ছ আইন, যেটা আপনি বললেন কিছুটা, যে একজন সহকারী পুলিশ কমিশনার হতে পারতো বা সহকারী পুলিশ সুপার হতে পারতো, তো সেটা স্যার আসলে করা সম্ভব হয়নি। এটা কি স্যার কারণ নাকি যে সংবিধানে এরকম অস্বচ্ছ অনুচ্ছেদ থাকার কারণে? এটা আমি ডিজিটাল সিকিউরিটি আইন যেটা আছে বাংলাদেশে 2018 সালে, যেটা 2019 সালে
এবং 2020 সালে 220 তে আপনার অ্যামেন্ডমেন্ট হয়েছে, লেটেস্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে। আমি এটাকে কালো আইন বলবো না, এটা এটার প্রয়োজন আছে। তবে এখানে কিছু ধারা উপধারা হয় সংযোজিত এবং বিয়োজিত হওয়ার প্রয়োজন আছে। আপনি যে বলছেন যে এটাকে যে ইন্ডিকেটর, যে বিষয়টা স্পেসিফিক ইন্ডিকেটর একটা থাকা উচিত ছিল, যে পুলিশ অফিসারের পদমর্যাদা অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নিচে না। কারণ আমরা অন্তত এতটুকু মনে করি, যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার আসবেন, অন্তত তার যে আপনার বাংলা কথা বলি, তার যে নলেজ, তার যে বিবেকবোধ, মূলত আর এখানে কোনো কিছু কাজ করে না। যে আমাদের অন্তত আস্থার জায়গাটুকু, যে পুলিশ অফিসারের প্রতি আমরা কতটুকু আস্থাশীল হইতে পারি, কোন পর্যন্ত আমরা আস্থাশীল হতে। যদিও আমি টপ টু বটম সবাইকে ভালো বলছি না, সবাইকে খারাপ বলছি না, সব জায়গায় ভালো মানুষ আছে, সব জায়গায় দুষ্ট লোক আছে। সেখানের মধ্যে অন্তত সহকারী কমিশনার হলে এটা ভালো। আরেকটা দিক যেটা আপনারা বলেন নাই, সেটা হচ্ছে যে ট্রাইব্যুনাল যে মামলা নেওয়ার যার ক্ষমতা আছে, সে ট্রাইব্যুনাল তাকে অবশ্যই জামিন দেওয়ার ক্ষমতা থাকা উচিত। এটা আমার কাছে মনে হয়। এটা আইনের বিশাল এক লিকেজ বলে আমি মনে করি। যেখানে ট্রাইব্যুনাল মামলা নেবে, সেই বিচার করবে, কিন্তু তার জামিন দেওয়ার কোনো ক্ষমতা নেই। এখন একজন জজ সাহেব দেখলো, সমস্ত তথ্য উপাত্ত তার সামনে, সে দেখছে এই লোকটা নির্দোষ, কিন্তু সে কিছুই করতে পারতেছে না এই লোকটার জন্য। তাহলে কি হলো বিষয়টা, যে জজ সাহেব তার নিজের যে বিবেচনাবোধ, যে জজশিপের যেই ধ্যান ধারণা, সেটা সে সঠিক প্রয়োগ করতে পারছে না। না পারার কারণে সেই গল্পটা সে রিজেক্ট করে দিচ্ছে, কারণ সে তার কোনো পাওয়ার নাই। এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে আইনের এই একটা ধারা অন্তত সংযোজন করা প্রয়োজন, যে অবশ্যই ট্রাইব্যুনাল যদি মনে করে, সমস্ত তথ্য উপাত্ত ভিত্তিতে যদি মনে করে যে সে জামিন পাওয়ার যোগ্য, তার বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগ প্রাথমিকভাবে সত্যতা প্রমাণিত হয় না, তাহলে তার অবশ্যই তার জামিন দেওয়া উচিত। কারণ যদি কোনো নিরপরাধ ব্যক্তি যদি আটক হয়, তাহলে তার জামিন পাওয়ার অধিকার একটা সাংবিধানিক অধিকার। ট্রাইব্যুনালকে ওই ক্ষমতা না দিয়ে এই সাংবিধানিক অধিকারটা খর্ব করা হয়েছে। আরেকটা জিনিস হলো যে পুলিশ অফিসার রাষ্ট্রের অনুমোদন সাপেক্ষে এই মামলাটা করবে। এখন রাষ্ট্র বলতে একদম হিউজ অপরচুনিটি রেখে দেওয়া হয়েছে। এখন ওসি সাহেব এসপি সাহেবকে ফোন করে বলতে পারে, ওসি সাহেব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে পারে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারিয়ে দিতে বহুত সময়ের বিষয়। এখন বিষয়টা নির্ভর করে যে যদি এমন হতো যে ট্রাইব্যুনাল মামলা রিসিভ করবে, ট্রাইব্যুনাল কাছে নির্দিষ্ট করবে, অথবা আরেকটা জিনিস যে পুলিশ অফিসার যখন তল্লাশি করবে, সেখানে পুলিশের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করবে, এতটুকু হইলেও আমরা অন্তত কিছু বিবেকবান মানুষকে আমরা একত্রিত করতে চাচ্ছি, যার কারণে যার ফলশ্রুতিতে যেন আইনের অপব্যবহারটা যেন কম হয়। অর্থাৎ আমরা এখনো কিছু আস্থার জায়গা রাখতে চাই, যে আস্থার জায়গাগুলো নাগরিকের ন্যূনতম মৌলিক অধিকার গুলাকে র্যান্ডমলি খর্ব করবে না, এরকম কিছু আস্থার জায়গা আমরা রাখতে চাই। এই জন্য হয় পুলিশ অফিসার অ্যাসিস্ট্যান্ট কমিশনার পর্যন্ত রাখা উচিত, অথবা একজন ম্যাজিস্ট্রেট উপস্থিতি করা উচিত। দ্বিতীয়ত ট্রাইব্যুনালের জামিন দেওয়ার ক্ষমতা রাখা উচিত বলে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে আমি কোন অবস্থাতে এই আইনকে কালো আইন মনে করি না। আমি মনে করি যে আইনের প্রয়োজন আছে, কারণ বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে এই আইনেরও প্রয়োজন আছে। কিন্তু আমরা আমাদের দুই চোখে যা কিছু দেখতেছি বর্তমানে, সেখানে দেখা যাচ্ছে যে ব্যক্তিগত রেশারেশির কারণে হোক, পুলিশ অফিসারের কাছে আপনার বেনিফিটেড হয়েও কিছু অপব্যবহার, অপপ্রয়োগ, সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আপনি দেখবেন কিছুদিন আগে একজন কার্টুনিস্ট আপনার কারাগারে মারা গেছেন। আমি অত্যন্ত ব্যক্তিগতভাবে একজন লেখক এবং কার্টুনিস্ট কিশোরকে স্যার এখানে করা হয়েছে। বোধ এখানে যে লেখক মারা গেছেন, আমি মনে করি ওনার যে অপরাধ ছিল, এই অপরাধ জামিন পাবে না এরকম কোন অপরাধ ওনার ছিল না। এটা ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমি একজন আইনজীবী হিসেবে মনে করি যে উনি জামিন পাবে না, এই ধরনের কোনো পরিস্থিতি ছিল না। এখন জামিন কারা দেয় নাই? জামিন দেয় নাই আমার বিচার বিভাগ কেন জামিন দেয় নাই? ওই বিচারপতির মাথায় কোনো গিলু ছিল না যে তার ফাইলটা তার সামনে আছে, তার অপরাধটা কি তার সামনে আছে, তারপরেও সে কেন জামিনটা দিল না? কেন বারবার তার জামিনটা রিজেক্ট করা হলো? এখন এখানে সরকারের দোষটা কোথায়? এখানে মাননীয় প্রধানমন্ত্রীর দোষটা কোথায়? মানে যারা রাষ্ট্রের সাথে ইনভলভ আছে, তারা তো এই ছোটখাটো বিষয়গুলো তাদের মাথায় থাকে না। রাষ্ট্রের প্রত্যেকটা স্তরে যারা আমরা বসে আছি, তারা যদি বিবেকবান না হয়, তারা যদি
চাটুকারিতা করি, তারা যদি আপনার জিব্বা দিয়ে যদি পা চাটে যে সরকারের গোলামি করব আমি, যে যত বেশি গোলামি করতে পারবো সে তত বেশি বেনিফিটেড হইতে পারবো, এই ধরনের মানসিকতা আমাদের ত্যাগ করা উচিত। আমরা অন্তত বিবেকবান হওয়া উচিত যে আমি আমার সামনে আমার বিবেকটা আমার রাষ্ট্রের জন্য, আমার রাষ্ট্রের নাগরিকের অধিকার রক্ষা করার জন্য অন্তত আমি অন্তত চেষ্টা করি। মিলন ভাই হাসতেছে যে সরকার দলের লোক কি বলতেছে, ওনার ফাইলটা তো ওনার সামনে ছিলেন, উনি কেন জামিনটা দিল না? আমার কষ্ট লাগছে উনি কেন জামিনটা দিল না, কারণ একজন আইনজীবী হিসেবে আমি যতটুকু দেখেছি মানে জামিন না পাওয়ার মতো কোনো গ্রাউন্ডস কিন্তু ছিল না, যেহেতু একটা লোকের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল এই অভিযোগটা সে রাষ্ট্রের বিরুদ্ধে করে নাই, একটা পার্সন, একটা ব্যক্তি, একটা দুর্নীতিবাজ একটা লোকের বিরুদ্ধে। এখন দুর্নীতির বিরুদ্ধে কি কেউ কোনো কথা বলতে পারবে না? আমি তো সারাক্ষণ দুর্নীতির বিরুদ্ধে কথা বলি। এদেশের নিষ্পেষিত, নির্যাতিত এদেশের মানুষের আপনি দেখেন ফরেন রেমিটেন্সের বিষয়টা দেখেন, এদেশের মানুষ কত কষ্ট করে, অশিক্ষিত, মূর্খ, অর্ধশিক্ষিত লোকগুলা হাজার হাজার কোটি ডলার রেমিটেন্স পাঠাচ্ছে, আর এই রেমিটেন্স গুলো ছাটার দল, এটা বঙ্গবন্ধুর ভাষা, ছাটার দল, চোরের দল, সবকিছু লুটে পুটে খাচ্ছে। এখন কি আপনি ছাটার দল, লুটের দলের বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না? এরা এই 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 লোকগুলোই সবচেয়ে সমাজের সবচেয়ে বড় ক্যান্সার। আপনি দেখেন বঙ্গবন্ধু সারা জীবন সংগ্রাম করেছে দুর্নীতির বিরুদ্ধে, এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করতেছেন, উনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেছেন, কিন্তু অদৃশ্য কারণে সফল হতে পারতেছে না, বঙ্গবন্ধু সফল হতে পারেন নাই। কারণ কি? কারণ আমাদের মতো সমাজের প্রত্যেকটা স্তরে যারা বসে আছি তারা আমাদের বিবেক মতো কাজ করে না। আজকে জজ সাহেব যদি তার বিবেক খাটাইতো তাহলে তো দুর্নীতি কমে যেত। আজকে দেখেন যার কাছে যাবেন সেই দুর্নীতির একটা ভাগটা। আমরা বলছি যে তিনি আসলে এটা জামিনটা দেননি, আসলে স্যার এই যে নিম্ন আদালত আইন মন্ত্রণালয়ের অধীনে না থেকে স্যার এই ক্ষেত্রে কি আপনি মনে করেন যে এটা স্যার আসলে যে সুপ্রিম কোর্টের অধীনে থাকা উচিত বা বিচার বিভাগের অধীনে থাকা উচিত? শুনেন আমি আপনাকে বলি, যে যায় লঙ্কা যে সেই রাবণ হয়ে যায়, যে যেখানে যায় সেই ওখানে ওরকম হয়ে যায়। বিচার বিভাগকে আমরা ভাবছিলাম যে মাজদার হোসেন রায়ের মাধ্যমে যদি বিচার বিভাগ স্বাধীন হয় তাহলে বিচার বিভাগ মনে হয় যেন সাধারণ জনগণের অনেক উপকার করবে। এখন বিচার বিভাগ কি হয়ে গেছে জানেন? এতদিন নির্বাহী বিভাগ ছিল আমাদের প্রভু, এখন বিচার বিভাগ আমাদের মাঝে প্রভুত্ব করতে চায়। এটার কারণ কি জানেন? এদেরকে গলা চেপে ধরতে হয়। আসলে সবচেয়ে বড় কথা হলো কি, চেক অ্যান্ড ব্যালেন্স করতে হয়। এই জন্য বিচার বিভাগ যদি আপনার সুপ্রিম কোর্টের আন্ডারে দেওয়া হয়, সুপ্রিম কোর্টে যারা আছে তাদের কি বিবেক আছে 100%? আপনি মনে করেন এতটুকু বিশ্বাস করার কোনো কারণ নাই, তারাও বিচারহীন কাজ করে। আমরা আমাদের চোখের সামনে বিচারহীন কাজ করে, বুঝছেন? যারা সবাই পা চাটে ক্ষমতার যেখানে আসে সেখানে পা চাটতে থাকে, বুঝছেন? বিচার বিভাগে সবাই যে ভালো তাও না, তাদের উপর যে ডিপেন্ড করে জানে। এই জন্য চেক অ্যান্ড ব্যালেন্স, শাসনতন্ত্র, আইন বিভাগ, নির্বাহী বিভাগ, শাসন বিভাগ সবার চেক অ্যান্ড ব্যালেন্স থাকা অনেক বেশি ভালো। আমরা তো মনে করি চাকরির ভয় যদি না থাকে তাহলে এই বিচার বিভাগে এখন যারা আছে জুডিশিয়াল, আপনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে আরম্ভ করে জেলা জজ সাহেব অথবা বিচারপতি পর্যন্ত সকলের অবশ্যই জবাবদিহিতার একটা জায়গা থাকা উচিত। প্রসঙ্গক্রমে আমি আপনাকে একটা কথা বলতে চাই, বাংলাদেশের 3 জন জাস্টিসকে ছুটি নিয়ে বিচার বিভাগ থেকে তারা এখন দূরে আছে, প্রত্যেক মাসে বেতন নিচ্ছে, সমস্ত প্রিভিলেজ গুলো গভর্নমেন্টের তারা নিয়ে নিচ্ছে, অথচ তারা কোর্ট করছে না। সরকারের যে রাজস্ব থেকে তাদের বেতন ভাতাগুলো পরিশোধ করা হয়, তাদের যে সম্মানীগুলো পরিশোধ করা হয়, সেটা আপনার আমার ট্যাক্সের টাকা হয়। বলার কেউ নাই, এই জন্য বলতে চাই, বলার কেউ নাই, সবাই বন্ধ, সবাই মনে হয় যেন চোখ থাকিতে অন্ধ। চোখ থাকিতে অন্ধ হলে দেশটা কিভাবে চলবে? আজকে 3 জন জজ সাহেবের পেছনে যেই পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করা হয়, ওটার আউটপুটটা কোথায়? যদি তাদের বিরুদ্ধে যদি দুর্নীতির কোনো অভিযোগ থাকে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক, তাদের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ না থাকে তাহলে তাদেরকে কর্মে ফিরিয়ে আনা হোক, এবং যা কিছু করা হোক অতি সত্বর করা হোক। এখন সব জায়গায় দেখছে মেরুদণ্ডহীন লোকজন বসে আছে, যাদের ব্যাকবোনলেস, মেরুদণ্ডহীন লোকজন বসে থাকার কারণে আজকে আমার জনগণ এটার ভুক্তভোগী হচ্ছে। আপনি দেখেন এদেশের মানুষ যে পরিমাণ ট্যাক্স দিচ্ছে, যদি এই ট্যাক্সের পয়সাগুলো যদি ঠিকভাবে যদি ব্যবহার করা হতো তাহলে দেশের যে উন্নয়নের, এখন আমরা শুধু রোডে উঠি নাই, আমার দেশ সত্যি সত্যি উন্নয়নের রোল মডেল হতো এবং বিশ্বের দরবারে আমরা উন্নত জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম। এটা আমার ব্যক্তিগত আমার একটা ধারণা আর কি। আপনি দেখেন প্রত্যেকটা কাজের মধ্যে বড় বড় কাজগুলোর ভেতরে দুর্নীতির আকলায় পরিণত হয়েছে। যেই বাহিনীগুলোকে, যেই আপনার প্রশাসনিক ব্যবস্থাগুলোকে আপনি আস্থা রাখবেন সেখানে দেখছেন দুর্নীতির আতুরঘর।
আপনি সেখানেই দুর্নীতির আঁতুড়ঘর। এই দুর্নীতির আঁতুড়ঘর থেকে বেরিয়ে আসতে হবে, এই সমাজটাকে বাঁচাতে হবে। আমি মনে করি যারা এদেশের বিবেকবান মানুষ আছে, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে, এরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে, এরা রাজনীতিকরণের বিরুদ্ধে কথা বলতে হবে, এরা দলীয়করণের বিরুদ্ধে কথা বলতে হবে, এদেরকে উচ্চস্বরে কথা বলতে, যে যেখানে আছে তার ভয়েস রাইজ করতে হবে, ভয়েস রাইজ করে সমাজকে বাঁধতে হবে, সমাজকে পরিবর্তন করতে হবে। সমাজ পরিবর্তনের মাধ্যমে যে এই দেশকে, এদেশের মানুষকে এবং আমাদের নতুন প্রজন্মকে বসবাসযোগ্য একটা মাতৃভূমি, একটা জন্মভূমি, একটা স্বদেশ, একটা দেশ আমাদেরকে উপহার দেওয়া আপনার আমাদের সকলের দায়িত্ব। আমি মনে করি সকলের এক্ষেত্রে এগিয়ে আসা উচিত এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলা উচিত। জি, ধন্যবাদ। স্যার, আপনার বক্তব্য খুবই স্পষ্ট। আজকের আলোচনার আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তবে আজকের আলোচনার আমাদের যে আমরা সম্ভবত দুটো কনক্লুশনে পৌঁছালাম, সেটা হচ্ছে যে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এটার হচ্ছে যে অপপ্রয়োগ, এবং এটা আসলে কালো আইন নয়, এবং এটার কিছু কিছু ধারা যেটা আমাদের পরিবর্তন করা দরকার বা রিপিল করা দরকার। এবং একই সাথে আমরা আরেকটি যেটা আমাদের সারমর্ম বা সারাংশে পৌঁছালাম, সেটা হচ্ছে যে নিবর্তনমূলক আটকের জাতীয় সকল আইন, যেটা আমাদের বিজ্ঞ দুজন আইনজীবী জনাব আব্দুল কুদ্দুস বাদল এবং জনাব মাহফুজুর রহমান মিলন উভয় সাইডই আজকে যেটা একই সাথে একমত পোষণ করেছেন, সেটা হচ্ছে যে আমাদের সংবিধানের যে নিবর্তনমূলক আটক, এটা সংবিধানের মৌলিক অধিকারের গুলোর সাথেই আসলে সাংঘর্ষিক। সো এটা আসলে বাতিলই করা উচিত। তো স্যার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বাংলাদেশ ল অ্যালায়েন্সের পক্ষ থেকে, যে আপনাদের এত ব্যস্ততার মাঝেও অনেক দীর্ঘ সময় দিয়ে আমাদেরকে ঋদ্ধ করবার জন্য। প্রিয় দর্শক, যারা এত সময় আমাদের সাথে ছিলেন, তাদের সকলের প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা। সকলকে স্বাধীনতার 50 বছরের শুভেচ্ছা। জয় বাংলা।